স্যার, বিগত ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল। পিওর থিওরি। কারণ সে প্রসেসের উপর বেশি মনোযোগ দিয়েছে, আইনের কন্টেন্টের উপর না। ওকে, অনেকে বলো যে স্যার ক্লাস করতে একটু আস্তে আস্তে মনোযোগ বেশি করতে মনে হয়। কোন কোন ওই থিওরির নাম কি বললাম? পিওর থিওরি। ওর নাম লিখে ওই যেটা বিষয় হলো এটার নাম পিওর থিওরি অফ ল। এখানে সে তার একটা পিওর থিওরি দেওয়ার চেষ্টা করেছে। পিওর থিওরি মানে ও হচ্ছে যে অন্যান্য সমাজ বিজ্ঞান থেকে আলাদা হবে, ল স্বতন্ত্র। লকে ল দিয়ে ব্যাখ্যা করা যাবে, লকে ল দিয়ে ব্যাখ্যা করা যাবে। ল হচ্ছে a system of norms। ওর মধ্যে ল হচ্ছে a system of norms। যেটা দ্বারা সে কাজ করে এবং সে সেটা ব্যাখ্যা করেছে। সেটা এইভাবে কাজ করে যে একটা নর্ম আর একটা নর্ম থেকে বৈধতা, কোনো অথরিটি কোনো কিছু এরকম না। নর্ম আর একটা নর্ম হায়ার নর্ম থেকে বৈধতা পায়, সেই নর্মটা আরেকটা নর্ম থেকে বৈধতা পায়, সেই নর্মটা আরেকটা নর্ম থেকে বৈধতা পায়। এভাবে করে পুরো সিস্টেমটা একটা বৈধতার উপর প্রতিষ্ঠিত। এটাই হচ্ছে ওর থিওরি, মানে ওর হচ্ছে যে সিস্টেম অফ নর্মস। এবং সে এই যেহেতু ল থেকে বৈধতা পায়, অন্য কিছু থেকে বৈধতা পায় না, সেই জন্য ও বলছে ল একটা পিওর থিওরি, মানে ল নিজেই সেলফ কন্টেইন, সেলফ সাফিশিয়েন্ট। বুঝা গেছে? ল অন্য কারো দ্বারা স্পষ্ট হবে না, ল দিয়ে লকে ব্যাখ্যা করা যায়। ওকে, এই জন্য ও সিস্টেমটাকে আমরা বলছি নরমেটিভিজম। এখন কেউ ওকে অন্য দুটো কথা, একটা হচ্ছে যে লকে ফ্যাক্ট থেকে আলাদা করতে হবে,
কারণ আমরা জানি পজিটিভিস্টরা কি করে ল এর সাথে ফ্যাক্টের মিল দেখে যে একটা ল একটা দেশে সুনির্দিষ্ট একটা অথরিটি থেকে আসছে এই জন্য এটা বলতো এটা ফ্যাকচুয়ালি বৈধ ইট ইজ established in fact এটা ঘটনার দ্বারা অলরেডি প্রতিষ্ঠিত পজিটিভিস্টের কথা হচ্ছে এটাই যে একটা সুনির্দিষ্ট অথরিটি থেকে সুস্পষ্টভাবে অর্ডেইন মানে সুস্পষ্ট কি পজিটিভিজম বলেছে যে ইট ইজ অর্ডেইন ইট ইজ made by a sovereign এটা ল একটা ল কেন কারণ এটা ইট ইজ established in fact আর ন্যাচারাল ল কি বলে ন্যাচারাল ল বলে যে its content must be just its content must be just আইনের কন্টেন্টটা সঠিক হতে হবে মোরালি গুড হতে হবে ও দুটো থেকে ডিসটেন্স করে নিলে এবং পরবর্তীতে আমরা যদি কিছু স্কুল করব তার মধ্যে একটা সোশিওলজিক্যাল স্কুল আছে স্কুল আছে সোশিওলজিক্যাল সে বলে যে সমাজের সাথে আইনের একেবারে ওতপ্রোত সম্পর্ক আছে এটা থেকে হচ্ছে নিজেকে ডিসটেন্স করে কোন সমাজ বিজ্ঞানের সাথে লয়ের কোনো সম্পর্ক থাকা এটা লজিক্যালি প্রয়োজনীয় নয় লয়ের সাথে সম্পর্ক নরমের একটা নরমের সাথে আরেকটা নরমের এইভাবে করে এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে কতটুকু আমরা যাব এই যে একটা নরম আরেকটা নরম থেকে বৈধতা পায় এটা লজিক্যাল অ্যাডিটিভিটি চলতে থাকে না ও হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমাদের ধারণা হবে এবং যেখানে আমরা গিয়ে থামবো সেটা হলো বেসিক নরম পিরামিডের শীর্ষ বিন্দুতে এটাকে অ্যাপেক্স নরম বলা হয় অ্যাপেক্স নরম বলা হয় এটাকে গ্র্যান্ড নরম বলা হয় এটাকে কি বলা হয় গ্র্যান্ড নরম কেমন এই অ্যাপেক্স শীর্ষ বিন্দুতে বেসিক নরম আছে রাইট বেসিক নরম এখানে কি আমাদের জানতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই নরমটা কার কাছ থেকে বলবে এখানে কিন্তু সে আর করতে পারে অথচ এটাই তার মূল বিষয় যে প্রত্যেকটা নরমের বৈধতা এটার উপর প্রতিষ্ঠিত এখন ওকে যখন প্রশ্ন করা হয় যে এটা কার থেকে বৈধতা তখন সে আর ব্যাখ্যা করতে পারে না সেখানে গিয়ে সে বলে যে এটা এক্সট্রা লিগাল নয় এক্সট্রা লিগাল ঘটনা থেকে আসে এটা হচ্ছে এক্সট্রা লিগাল ও বলে যে ইটস ভ্যালিডিটি মাস্ট বি প্রিসাপোজড or established in fiction আমাদের কল্পনা করে নিতে হবে এটা বই আমাদেরকে কল্পনা করে নিতে হবে এটা বই বুঝা গেছে এই এটা কি বলছে যে এটা বৈধতা একদিকে কি বলছে এটা এক্সট্রা লিগাল এটার বৈধতা নির্ভর করবে একটা ঘটনার উপর ইফেক্ট এটা
order legal order order একটা legal order ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে যতক্ষণ এটা by and large effective হবে যখন এটা by and large ইফেক্টিভ হবে effective হবে এবং সেটা বলতে গিয়ে সে বলেছে যে যখন একটা ওল্ড অর্ডার একটা পুরাতন আইন ব্যবস্থা কেউ চ্যালেঞ্জ করবে এবং সেই চ্যালেঞ্জটা যদি ইফেক্টিভ হয়ে যায় সেই ইফেক্টিভ নিউ অর্ডার প্রতিষ্ঠিত হবে এবং এই থিওরিটা ব্যবহার করে পাকিস্তান স্টেট ভার্সেস লোসু মামলায় প্রথমবারের মতো পাকিস্তানের স্বৈরশাসককে বৈধতা দেওয়া হয়েছিল 1958 সালে কত সালে 1958 সালে এবং সেটার রেফারেন্স দিয়ে এবং সেটা করেছিল জাস্টিস মুনির অত্যন্ত মেধাবী পাকিস্তানি চিফ জাস্টিসদের মধ্যে অন্যতম এবং তার কাছে হান্স গ্যালসেন পড়া ছিল এবং হান্স গ্যালসেন মাইন্ডিস সে কিন্তু তখন জীবিত ছিল এবং তাকে বলা হয় the most influential jurist of the 20th century বিংশ শতাব্দীর সবচেয়ে influential jurist হচ্ছে হান্স গ্যালসেন ওই প্রকার বলেছে he is the jurist of our century he is the jurist of our গত শতাব্দীতে সে লিখেছিলেন হান্স গ্যালসেন হচ্ছে আমাদের শতাব্দীর জুরিস্ট সর্বশ্রেষ্ঠ জুরিস্ট সে অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণ করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর এই যে আগুনের মধ্যে সে আমেরিকা পালিয়ে গিয়েছিল তাই আমেরিকাতে তার জীবন শেষ হয়েছিল ইউরোপিয়ান জুরিস্টদের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওরা ইন্টেলেকচুয়াল বিষয়গুলোতে খুব ইন্টারেস্ট পায় এবং খুব জটিল ভাষায় তাদের উকিল দিয়ে থাকে পারফেকশনের সর্বশেষ সীমা পর্যন্ত যায় হান্স গ্যালসেন সেটা থেকে মুক্ত হতে পারে তবে অনেকে বলেছে ইজ দ্য অ্যান্টিথিসিস অফ ইউরোপিয়ান ইন্টেলেকচুয়াল যে প্যারাডাইম জটিল করে কথা বলার প্যারাডাইম থেকে সে অ্যান্টিথিসিস আলাদা কিন্তু তারপরেও সে সেটা থেকে পুরোপুরি বুঝতে পারে এবং এজন্য সে যাই বলতে চেষ্টা করছে তাই মিসআন্ডারস্টুড হয়েছে অনেক সময় যেমন তার doctrine of efficacy doctrine of efficacy doctrine of revolutionary legality বলা হয় the doctrine of revolutionary legality revolution কে legality দেওয়ার যে থিওরি সেটা হান্স গ্যালসেন দিয়েছিল সেজন্য বলা হয় তাকে for reasons good and bad হান্স গ্যালসেন সবচেয়ে বেশি 20th সেঞ্চুরিতে প্রবৃদ্ধ হয়েছে আলোচিত এবং সমালোচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে তার ডক্ট্রিন অফ এফিকাসি যেটা ব্যবহার করে মার্শাল লকে বৈধতা দেওয়া হয়েছে দেশে দেশে মার্শাল লকে দেশে দেশে বৈধতা দেওয়ার জন্য এর চেয়ে সুন্দর থিওরি আর কেউ দিতে পারে না ও বলছে যে একটা ওল্ড অর্ডার যতক্ষণ বাই এন্ড লার্জ ইফেক্টিভ থাকবে ততক্ষণ এটা লিগ্যাল অর্ডার কিন্তু ওই অর্ডারটাকে যখন চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জ করার পরে যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সবাইকে মেনে চলতেছে এটা বোঝা যাবে বাই এন্ড লার্জ সবাই মানে ওটাকে আর কেউ চ্যালেঞ্জ করছে না এটা নতুন আইন ব্যবস্থা তৈরি করবে এখন প্রশ্ন হচ্ছে যে মার্শাল ল এই যে মার্শাল ল কে বৈধতা দেওয়ার জন্য কোন আইন লিখেছিল নাকি ও একটা আইন ব্যবস্থা থেকে আরেকটা আইন ব্যবস্থায় উত্তরণে একটা প্রসেসকে বলেছিল যে এমন না যে একটা আইন ব্যবস্থা কয়েকশো বছর ধরে চলতেও পারে কিন্তু যদি ইন্টারাপশন হয় সেই ইন্টারাপশনের পরে এটা বৈধতা দেওয়ার ইয়া হচ্ছে যে এগেইন এফিকাসি
এই ও শব্দটা ব্যবহার করছে রিভলিউশন, ও শব্দটা ব্যবহার করছে কি রিভলিউশন, কিন্তু এটা বৈধতা দেওয়ার কাজে ব্যবহার করছে মার্শাল লকে। এখন মার্শাল লকে রিভলিউশন, একজন মানুষ যদি মার্শাল লর সাথে একমত না হয়, অন গান পয়েন্ট সরকার প্রধানকে হত্যা করে এবং তার প্রতিষ্ঠানগুলোকে দখল করে একটা রেভলিউশন হিসেবে মার্শাল লকে প্রতিষ্ঠিত করতে চাইলে, আবার মানুষও এটা এগেইনস্টে কি করছে না, প্রতিবাদ করছে। যেমন 75 পরে আগস্ট, 75 পরে আগস্টের পরে বাংলাদেশে ফিফথ অ্যামেন্ডমেন্ট হয়েছে। কোন অ্যামেন্ডমেন্ট? ওই সময় বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সকলকালে কেউ প্রতিবাদ করেনি। কি করেনি? প্রতিবাদ করেনি। এখন কে প্রতিবাদ করবে? গান করে কামান, যত ধরনের গোলাগুলি সব তাদের কাছে। ওটা বুঝছো? ওই সময় মাশাআল্লাহ পৃথিবীর সব জায়গায় মাশাআল্লাহ এভাবেই হয়। একটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত রেভলিউশন, আরেকটা হচ্ছে একটা দেশ, অনেক দেশে তো টেন্ডেন্সি আছে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়া সময় সময়, যেমন পাকিস্তান। সবচেয়ে বড় উদাহরণ কি? পাকিস্তান। এটাই স্বাভাবিক, এটা ওদের পাপের ফল, কারণ ওরাই প্রথম মার্শাল লকে বৈধতা দিয়েছে। সর্বপ্রথম মার্শাল লকে কারা বৈধতা দিয়েছে? পাকিস্তান। এই দেশে বারবার এটা বলেছে। ঠিক আছে, এখন হান্স কালচার নিয়ে তুমি জিজ্ঞেস করো, সে বলল না তুই এই জন্য নিয়ে মার্শাল লকে বৈধতা দেওয়ার জন্য আমি এটা এডিটিং সৃষ্টি করি, আমি আইন ব্যবস্থাকে ব্যাখ্যা করেছি। এবং বলা হয়ে থাকে যে লয়ের প্রসেসকে ব্যাখ্যা করা হয়েছে হান্স কালচারের যে ব্যাটার কোনো থিওরিস্ট পৃথিবীতে নাই, কখনোই দেয়নি কোনো ব্যাটার থিওরি, কারণ সে প্রসেসটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করে। এবং এটাও তো সত্যি যে সময়ে সময়ে একটা লিগ্যাল অর্ডার চেঞ্জ হয়, তার শেষ জীবনে কিন্তু সেই ব্যাখ্যা করে সে। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি মনে হয় এপেক্স নর্মটা কি, বেসিক নর্মটা কি? এই যে একটা দেশে বা একটা আইন ব্যবস্থায় ও কি দেশ বলেছে, ল অফ দ্য স্টেট বলেছে, ও কি বলেছে? লিগ্যাল অর্ডার বলেছে। কি বলেছে? লিগ্যাল অর্ডার। এবং কি ওয়াজ দ্য মোটিভ? তোমাদের বইয়ে বলা কিছু নেই, কারণ তোমরা কপি লাগছে। ইন্টারন্যাশনাল ল আবার বলো ডুয়ালিস্ট, ডুয়ালিস্ট কি মানে? মোনিস্ট। মোনিস্ট মানে এককবাদ, মোনিস্ট মানে একক সিস্টেমে যে বিশ্বাস করে। আচ্ছা, তোমরা তো প্রশ্ন আমাকে তো দিতে পারবে না, তোমাদের কি মনে হয় বেসিক নর্ম কি? একটা দেশের বেসিক নর্ম কি? কনস্টিটিউশন। এটা তো একেবারে প্রথম মনে আসে কথা। সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এটা কি বলা হচ্ছে? সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। একটা দেশের সর্বোচ্চ আইন তো একেবারে অভিসংবাদিত বলে কি? কনস্টিটিউশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কনস্টিটিউশন কি তাহলে এপেক্স নর্ম? যদি সে মনিস্ট না হয়, সে বলছে যে এমনকি ওর এই লয়ের ব্যাখ্যার মধ্যে, এই সিস্টেমের মধ্যে ইন্টারন্যাশনাল ল আছে। কোন ল আছে? ইন্টারন্যাশনাল ল আছে। অর্থাৎ সে যেহেতু মনিস্ট, সে ডুয়ালিস্ট। ডুয়ালিস্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল আলাদা নয়, দেশীয় আইন আলাদা নয়, কিন্তু সে যে মনিস্ট, সে ইন্টারন্যাশনাল লকেও ওর লিগ্যাল অর্ডারের মধ্যে নিয়ে আসছে। এখন এটা একটা ঝামেলা হয়ে গেছে, কারণ কনস্টিটিউশনকে আমরা যত সহজে বুঝতে পারি, ইন্টারন্যাশনাল ল তত সহজে বুঝতে পারি না, কারণ ইন্টারন্যাশনাল ল বিভিন্ন এটা একটা সবটাই আইডেন্টিফাই করতে পারে। এবং এই জন্য অনেকে ইন্টারন্যাশনাল লকে ল বলে না, তার মধ্যে অস্তিত্ব আছে। যখন অস্তিত্ব মনে করে যে আন্তর্জাতিক আইন নয়, কারণ এটা কোনো সবরেন থেকে আসে না। আবার এটা সেন্ট্রাল দুর্বল, কেমন? কিন্তু হান্স কালচার বলছে যে ইন্টারন্যাশনাল। এখন প্রশ্ন হচ্ছে যে এপেক্স নর্ম কয়টা? এপেক্স নর্ম
নর্ম কি অনেকগুলো নাকি একটা? ও বলছে অ্যাপেক্স নর্ম একটা। ও একটা শীর্ষবিন্দুর কথা বলেছে। সেই শীর্ষবিন্দুতে অনেকগুলো নর্ম থাকতে পারে, কিন্তু কনস্টিটিউশনও কিন্তু অনেকগুলো নর্ম দিয়ে বলি। শেষ জীবনে সে সেটা ব্যাখ্যা করে। সে বলেছে এখানে দুটো জিনিস আছে, দুটো বিষয় আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে basic norm in the logical legal sense, আর এটা হচ্ছে basic norm in the positive legal sense. একটা হচ্ছে logical sense, একটা হচ্ছে positive legal sense. positive legal sense. এই শোনো, এখানে তোমাদের আমি দিব বিষয়টা বুঝতে এটা হচ্ছে ও থিওরির লজিক হিসেবে আমরা অ্যাপেক্স নর্মটাকে বুঝতে হবে, বেসিক নর্মটাকে বুঝতে হবে। আর এটা হচ্ছে পজিটিভ লিগ্যাল সেন্সে ও অ্যাপেক্স নর্মটাকে বুঝতে হবে। পজিটিভ লিগ্যাল সেন্সে অ্যাপেক্স নর্ম কি? যে সময় যেটা কনস্টিটিউশন আছে সেটা পজিটিভ লিগ্যাল সেন্স। পজিটিভ লিগ্যাল সেন্স বুঝছো তো? পজিটিভ মানে দুটোরে একটা কোন অথরিটি থেকে কি পাচ্ছি সেটা। সেহেতু পজিটিভ লিগ্যাল সেন্সে কনস্টিটিউশন এটা হচ্ছে যে সময় যেটা থাকে সেটা। আর লজিক্যাল লিগ্যাল সেন্সে অর্থাৎ ওর যে থিওরির যে স্ট্রাকচার সেখানে ও বলছে হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশন। হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশন বুঝে গেছে? হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশন মানে একটা নতুন ব্যবস্থা আসার আগে প্রথম যে ঘটনার মাধ্যমে কনস্টিটিউশন হয়েছে সেটা। তাহলে ওর থিওরি অনুযায়ী বাংলাদেশে এই লজিক্যাল লিগ্যাল সেন্সে অ্যাপেক্স নর্ম কোনটা? বা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1972 সংবিধান অথবা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ও ব্যাখ্যা করেছিল। তোমরা কি বুঝতেছো? এবং বলা হয়ে থাকে যে মুষ্টিমেয় করে একটা উদাহরণ আমাদের বোঝায় যে স্টুডেন্টস খুব প্র্যাকটিক্যাল হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে রেগুলেশনের লিগালিটি। কারণ যখন একটা ইন্টারাপশন হয় একটা আইন ব্যবস্থায় তখন নতুন আইন ব্যবস্থার বৈধতা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। ইদানিং উঠছে কিনা এই ব্যাখ্যা কিন্তু হান্স ক্যালসন যেভাবে দিয়েছে ইউনিভার্সিটিতে আর ও শব্দটা ব্যবহার করেছে কি রেভলিউশন। আমি আমার একটা লেখায় লিখেছি যে এই যে ইউনিভার্সিটি জার্নাল আমি বলেছি যে যে আমাদের এখানে যে মানে দুইবার মার্শাল ল হয়েছে এবং আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম তখন আরো দুইবার মার্শাল ল হয়েছে। একটা হচ্ছে এখানে মার্শাল ল আর একটা হচ্ছে এখানে মার্শাল। তারপরে এখানে জেনারেল জিয়ার মার্শাল ল, জেনারেল এরশাদের মার্শাল ল। এগুলো কি রেভলিউশন? এগুলো যদি রেভলিউশন না হয় তাহলে থিওরিতে কিন্তু কভার করার কথা না। এখন প্রশ্ন হচ্ছে মার্শাল ল রেভলিউশন কি? সেখানে আমি মূলত বলেছি যে মার্শাল ল ডেফিনিশন এটা। রেভলিউশনের ডেফিনিশন এটা। রেভলিউশন কি থাকতে হবে? রেভলিউশনের একটা মিশন থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, একটা আইন ব্যবস্থা চেঞ্জ করার একটা ইন্টেনশন থাকতে হবে, একটা ডিক্লারেশন থাকতে হবে। যেমন আমরা ডিক্লেয়ার করে পাকিস্তান থেকে বাইরে এসেছি। কি করে ডিক্লেয়ার করে? এমন না যে হঠাৎ করে গিয়ে নিয়ে হচ্ছে চলে আসছে। আমরা বলেছি যে আমরা আর থাকবো না। 24 বছরে আমরা বুঝে গেছি 1000 মাইল দূরে যে দেশ আমাদের থেকে কাঁচামাল নিয়ে ওখানে ম্যানুফ্যাকচার করে এখানে বেশি দামে বিক্রি করে আমাদের লোকদেরকে
সবগুলো ওই দেশে স্থাপন করে। আমার দেশে ফ্লাড এবং সাইক্লোন হলে ওরা এখানে রিলিফ দেয় না। সুতরাং আমরা ডিসিশন নিছি যে এর সাথে জনগণ এটা ডিসিশন নিছে এটা। সুতরাং এটা যে রেগুলেশন আর আইএফএন যেভাবে ক্ষমতা নিয়েছে, এর একটা ক্ষমতা নিয়েছে বা অন্যরা যেভাবে ক্ষমতা নিয়েছে সেটার মধ্যে পার্থক্য আছে। ডিক্লারেশন ছাড়া, আগে থেকে ম্যানিফেস্টো দেওয়া ছাড়া, আগে থেকে প্রস্তুতি ছাড়া সেটা সম্ভবত রাশিয়ার যদি রেভলিউশন এবং ফ্রান্সের যে রেভলিউশন যে হিস্ট্রি দেখো সেগুলো সবগুলোই অর্গানাইজ এবং একটা স্টেপে সেটা। সুতরাং সেখানে লিগ্যালিটি ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এখানে লিগ্যালিটি মানে ফুল লিগ্যাল অর্ডারে ভ্যালিডিটি, ফুল লিগ্যাল অর্ডারে ভ্যালিডিটি। এখানে ও লিগ্যালিটিটা হলে ওর ভিত্তিটা হচ্ছে ইফিকেসি, ইফেক্টিভনেস। ইফিকেসি বা ইফেক্টিভনেস। কিসের ইফেক্টিভনেস? নিউ অর্ডারের ইফেক্টিভনেস, যেটা রেভলিউশনের মাধ্যমে ঘটে যাওয়া পরিবর্তনটা জনগণ মেনে নিয়েছে। বুঝা গেছে? তোমাকে কি বলেছি? অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস এবং করাই না। একটা সিস্টেমে বিভিন্ন শতাংশ 1% এর বিষয় করে। একটা লিগ্যাল সিস্টেমকে যদি 15% মানুষ মেনে নেয়, 30% মানুষ মেনে নেয় এবং ওরা প্রত্যেকটা কাজে ইন্টারাকশন করছে, ফ্যাক্টরি চলতে দিচ্ছে না, হরতাল হচ্ছে, ফ্যাক্টরি মানে কোনো কিছু চলছে না, তাহলে এই দেশটা চলবে না। তখন একটা পরিবর্তনে একটা আভাস মনে হয় এবং এটা যদি সাকসেসফুলি করতে পারে এবং জনগণ যদি এটাকে ওয়েলকাম জানায় তখন ওই আইন ব্যবস্থা বৈধতা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ফ্রান্স করেছে এটা কথা, ঠিক আছে? এই জন্য সে তার থিওরিটাও তো জিনিয়াস থিওরি, উপরন্তু তার এই রেভলিউশনারি লিগ্যালিটি থিওরির কারণে সে অনেক বেশি ফেমাস বা ইনফেমাস। ওকে, এবার আসো হায়ারার্কি অফ নর্মস, এটা এবার আসো নরমেটিভিজম। এখন এবার বলছে ইজ হি এ পজিটিভিস্ট অর নট? সে কি পজিটিভিস্ট ছিল নাকি পজিটিভিস্ট ছিল না? এতক্ষণের আলোচনায় কি মনে হয়? পজিটিভিস্ট নাকি পজিটিভিস্ট না? পজিটিভিস্ট কেন? কারা বলছে পজিটিভিস্ট? একদম রাইট। কি পজিটিভিস্ট নাকি পজিটিভিস্ট না? কেন পজিটিভিস্ট? না, ও তো মানুষের কথা বলে না, নর্মের কথা বলছে। কনস্টিটিউশন তো দেখছি না। তুমি ভালো চেষ্টা করো। তুমি পজিটিভিস্ট না পজিটিভিস্ট না, এগুলো ক্লাসে করো, তুমি বলতে পারবে। ওকে, পজিটিভিস্ট সে আছে ভালো। কেন? বলছে ন্যাচারাল ল থেকে সে নিজেদের দূরে রাখছে এবং তাদের সরাসরি এগেইনস্টে কথা বলছে, এই জন্য সে পজিটিভিস্ট হয়ে গেছে। একটা ক্যারেক্টার যে যারা লয়ের কন্টেন্ট দিয়ে ল বিচার করে না, ও করে না, এটা একটা পাওয়ার। আরেকটা আছে না
পরম্পরা নর্মের ও বলছে একটা নর্ম এই জন্য বৈধ কারণ তার উপরের হায়ার নর্মটা বৈধ এটা এই নর্মটা বৈধ কারণ তার উপরের নর্মটা বৈধ এই নর্মটা বৈধ কারণ অ্যাপেক্স নর্মটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান বা ডিন যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা তাকে স্ট্যাটিউট দিয়েছে স্ট্যাটিউট কে বানায় ইউনিভার্সিটির ভিতরে একটা অথরিটি স্ট্যাটিউট বানায় কে বানায় ইউনিভার্সিটির ভিতরে একটা স্ট্যাটিউট এটা তৈরি করে এই স্ট্যাটিউটটা কেন বললো কারণ 73 এর অ্যাক্ট বললো কেমন 73 এর অ্যাক্ট বিশ্ববিদ্যালয়ে 73 এর অ্যাক্ট দিয়ে চলে না সেটা বললো সেটা কেন বললো এভাবে করে আমরা যেতে পারি কতটুকু পর্যন্ত কনস্টিটিউশন পর্যন্ত যেতে পারি এটাই হচ্ছে ওর হায়ারার্কি অফ ও হচ্ছে পুরো আইন ব্যবস্থাকে এভাবে মানে ব্যাখ্যা করা যায় পুরো আইন ব্যবস্থাকে এভাবে সিস্টেম অফ নর্মস হিসেবে ব্যাখ্যা করা যায় এখন প্রশ্ন হচ্ছে নর্ম কি এখন প্রশ্ন হচ্ছে নর্ম খুব ইন্টারেস্টিং নর্ম হচ্ছে হাউ ওয়ান শুড বিহেভ হাউ ওয়ান শুড বিহেভ একজন মানুষকে যেভাবে চলা উচিত একটা দেশের নাগরিককে যেভাবে চলা উচিত সেটাকে বলা হয় নর্ম এবং সেখানে বোঝানোর জন্য বলছে ইট ইজ অ্যান অড প্রপোজিশন নট এ ইজ প্রপোজিশন নর্ম ইজ অ্যান অড প্রপোজিশন কি করতে হবে আমরা এই গ্রুপে অড দেখেছি তো তাই ন্যাচারাল বলতে অর্থ one ought to behave this way or that way একজনের এইভাবে চলা উচিত অর্থাৎ লয়াল কন্টেন্ট এটা হওয়া উচিত এটা আমরা কোথায় করেছি এখন কি মনে হচ্ছে ও একদিকে মনে হচ্ছে যে ও পজিটিভিস্ট ও একটা মনে হচ্ছে ন্যাচারাল বলতে ও আবার মনে হচ্ছে পজিটিভিস্ট না বলতে আবার বলছে নো এবং what is a no ও বলছে it is an odd proposition how one should behave এটা জটিল বলে জটিল হয়ে যাবে এমনিতে তুমি দেখো নরমাল নিয়ম কানুন ল নিয়ম কানুন আমাদের কেমনে চলা উচিত ল অনুযায়ী চলা উচিত কিন্তু কে পেছে ফেলার জন্য অনেক বলছে ল হচ্ছে অড প্রপোজিশন অড প্রপোজিশন মানে তুমি এখানে ভ্যালু নিয়ে আসছো ভ্যালু জাজমেন্ট নিয়ে আসছো ভ্যালু জাজমেন্ট নিয়ে আসছো এখানে বলছে ও আবার নিজের কথাই নিজে বেসে করেছে ওই যে ইউরোপিয়ান তো ইন্টেলেকচুয়াল থিংকিং এর মধ্যে ও আছে ও রিয়ালিটি কি হচ্ছে কোনো খবর নাই ও এটা বলছে কি দেখো ইনভার্টেড ফর্ম মধ্যে আছে ও বলছে a belief in the existence of a valid norm and a norm constitutes a value and norm constitutes a value value মানে কি বাংলায় কি value মূল্যবোধ ও বলছে norm হচ্ছে এক ধরনের মূল্যবোধ কঠিন হয়ে যাচ্ছে না সুতরাং এখানে যে সমস্যাটা হচ্ছে এখানে একটা আর্টিকেল আছে আর্টিকেলের কয়েক পৃষ্ঠা আছে পুরোটা দেখি নাই এখানে আর্টিকেলটার নাম হচ্ছে এটা কত সালের পুরনো আর্টিকেল ক্লাসিক আর্টিকেল 1963 সালের আর্টিকেল জুলিয়াস স্টুল অস্ট্রিয়ান যারা অর্থনীতিকে ভালো করে ধলাই করেছে তাদের মধ্যে জুলিয়াস স্টুল অন্যতম এই জুলিয়াস স্টুলের এই আর্টিকেলের নাম কি হবে মিস্ট্রি এন্ড মিস্টিক ইন দ্য বেসিক নর্ম মিস্ট্রি এন্ড মিস্টিক ইন দ্য অনেকে বলেছে ওর theory of basic norm is full of metaphysical gloss metaphysical gloss দ্বারা ভর্তি
দ্বারা ভর্তি, যার কারণে এটা অনেকটা ভালো চিন্তা ইঞ্জিনিয়ার মধ্যে, কিন্তু রিয়েলিটিতে বাস্তবতায় যখন তুমি আসবা তখন এটাকে ইফেক্টিভ করা অনেক কঠিন হয়ে যাবে। সবচেয়ে বেশি যে কারণে কঠিন হবে তার অন্যতম কারণ হচ্ছে সে অন্যান্য সোশ্যাল সায়েন্স থেকে নিজেকে দূরে রেখেছে। বুঝতে পেরেছো? সে বলছে আমি কোন সোশ্যাল সায়েন্সের সাথে আমার সম্পর্ক নেই, রিয়েলিটি লকে কখনো বিচ্ছিন্ন জিনিস হিসেবে বেঁচে থাকতে পারবে নাকি সমাজের সাথে আদান প্রদান রাখতেই হবে? সে সমাজ থেকে কিছু দিলে সমাজ থেকে সে কিছু নিবে, এভাবে একটা ল ব্যবস্থা চলতে পারে। তুমি ইফেক্টিভনেসের কথা বলছো, এটা তো সোশ্যাল সায়েন্স, ঠিক আছে? এবং তার থিওরির অন্যতম সমালোচনা হচ্ছে সে তার থিওরির মূল ভিত্তি বেসিক নর্মকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করতে পারে নাই। সে দ্বারস্থ হয়েছে ঘটনা, সে দ্বারস্থ হয়েছে ইফেক্টিভনেসের, যে ইফেক্টিভনেস নিয়ে প্রশ্ন আছে, যে ইফেক্টিভনেস নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি তোমাদের কয়েকটা বলি কি প্রশ্ন আছে। এই ওর এখানে বলছে এফিকাসি, তার অনেক সমালোচনা আছে। কি সমালোচনা বলতো? নর্ম নিয়ে সমালোচনা আছে। নর্ম কি একটা নাকি বেশি? নর্মের সাথে কনস্টিটিউশন নাকি কনস্টিটিউশনের বলা যায় যে মনিস্টিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লেভেলে বেশি নর্ম দেখাও। বুঝতে পারছো? তারপর নর্ম নিয়ে সমালোচনা আছে। নর্ম আসলে কি? ওর বিহেভিয়ার তাহলে তো এটা মোরালিটির কাছাকাছি চলে যাচ্ছে। এফিকাসি নিয়ে সমালোচনা আছে। এফিকাসি নিয়ে অনেকগুলো সমালোচনা আছে। ওকে প্রশ্ন করা হচ্ছে what do you mean by effectiveness? ওটা প্রথম প্রশ্ন। ওটা প্রথম দ্বিতীয় প্রশ্ন is efficacy a satisfactory test? তুমি যে efficacy তোমার বিল্ডিং এর ভিত্তি বানাইছো, ওটার ভিত্তি আছে নাকি? তারপর বলছে law is a system of norms, তারপর যেটা মেইন নর্ম ওটার ভিত্তি কিছু নাই আবার। বুঝতে পেরেছো? তারপরে what does by and large mean? ও বলছে by and large ইফেক্টিভ হয়ে যাবে, মোটামুটি by and large মানে মোটামুটি ইফেক্টিভ হলে একটা আইন ব্যবস্থা চলবে। অর্থাৎ কিছু মানুষ সবসময় আইন অমান্য করে, এতে আইন ব্যবস্থা কিছু যায় আসে না। কিছু মানুষ সবসময় ক্রাইম করবে, তাহলে কখন আমরা কখন বুঝতে পারবো কখন এটা নিয়ে অর্ডার তৈরি করবে? আচ্ছা, এটা বলছে একজন মানুষ জীবনে কোনো অপরাধ করে নাই, কিন্তু হেড অফ দ্য স্টেট মেরে ও কোনো অপরাধ করে নাই, হেড অফ দ্য স্টেট মেরে সে কোম্পানিতে বলছে যে আইন ব্যবস্থা খারাপ চলছে, এখন আইন ব্যবস্থা ভালো করতে হবে। এটা কি এফিকাসি তৈরি করবে কি? এরকম প্রশ্ন করা হয়। আচ্ছা, ওকে প্রশ্ন করা হয়েছে যে এমন এক সময় রেগুলেশন ঘোষণা করা হয়েছে যখন ওই দেশের সবগুলো নর্ম কার্যকর হয়ে চলছে, তখন কি হবে? তখন কি হবে? তারপর হচ্ছে যে ইজ মোটিভ রিলেটেড, ও বলছে যে নতুন ক্ষমতা নেওয়ার সময় মোটিভ কি ছিল, এটা কি ছিল, টাকা পয়সা ছিল কিনা, এটা কি রিলেটেড কি এগুলো একটা বোঝায়। কতগুলো ডিসঅবিডিয়েন্স হলে বাই এন্ড লার্জ আগে নিজে আছে লোক ব্যাখ্যা দিয়েছে। এইজন্য হচ্ছে যে এরকম ক্রুড একটা টেস্ট যার ব্যাপারে অনেকগুলো প্রশ্ন করা যায়, এটার উপর ভিত্তি করে তার বেসিক নর্ম দাঁড়িয়ে আছে। বেসিক নর্মের উপর ভিত্তি করে পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে। তাহলে কোন নর্ম বাস্তবে রাখতে হবে? এইজন্য মূলত ওর থিওরিটা সবকিছুই এইজন্য অনেকে যারা সমালোচনা করেছে তারা বলছে যে ওর থিওরির মূল ভিত্তিটাকে মানে প্রশ্নের উপরে নিয়ে যেতে পারে নাই, সুতরাং তার থিওরিটা এবং সে এক জায়গায় কথা বলে আর প্রেসের মধ্যে পড়ছে যে ও বলছে যে এই বেসিক নর্মের বৈধতাটা প্রিসাপোজ করে নিতে হবে। যেমন দুই অঙ্কে যেরকম আছে, অঙ্ক পুরোটা তুমি করতে পারো কিন্তু কিছু একটা ধরে নিতে হবে। তাহলে এরকম একটা ভিত্তির উপর এইজন্যই পজিটিভ তো অনেক বেশি পাওয়ারফুল কেন? দেখা যায় ছোঁয়া বোঝা যায়, তাই না? কারেন্ট করছে এটা দেখা যায়, তাই না? আইডেন্টিফাই করা যায়। এইজন্য কিন্তু ওর
সমাজের সাথে অ্যাডাপ্ট হয় না, মানুষের সাথে অ্যাডাপ্ট হয় না, এবং এটা এক সময় চলে না, প্রকারযোগ্য হয়ে যায়। এজন্য এই ওর থিওরিটাকে অনেকে বাতিল করে দিয়েছে। ওর থিওরিটাকে অনেকে বাতিল করার সময় বলেছে যে এটা শুধু একটা মেন্টাল এক্সারসাইজ। কি এক্সারসাইজ? শুধু চিন্তার জগতে এটা মেন্টাল এক্সারসাইজ ইন অ্যাবস্ট্রাক্ট নোশন which is less important in practical utility, যেটা কোনো প্র্যাকটিক্যাল ইউটিলিটি নাই। বুঝা গেছে? যদি বাদ করছে, আচ্ছা বাদ করছে স্যাংশন অ্যাকশন, চলো স্যাংশন এটা একটা কনফিউজিং জিনিস। ক্যালসিয়াম স্যাংশনকে সিরিয়াসলি আপলোড করে, ও বলছে স্যাংশন ছাড়া কোনো লই হতে পারে, ও বলছে স্যাংশন ছাড়া কোনো লই হতে পারে। তবে স্যাংশন কি এভাবে সে বলছে যে স্যাংশন হতে পারে ডিসঅ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভাল স্যাংশন হতে পারে। তবে স্যাংশন নাই তো ল নাই, স্যাংশন নাই তো ল না। অনেকে বলছে যে কেন স্যাংশন এই স্যাংশন ল এফেক্টিভনেসের জন্য প্রয়োজন, ল এর অস্তিত্বের জন্য প্রয়োজন নয়, কিন্তু সেটা সে মানে নাই, সে কথা সে মানে সে বলছে যে স্যাংশন লাগবে, স্যাংশন লাগবে। ও বলছে স্যাংশন যদি না থাকে এটা সোশ্যাল নর্ম থেকে আলাদা হবে। কোনটা সোশ্যাল নর্ম কোনটা লিগ্যাল নর্ম এটাকে আগে ডিসকাস করার একমাত্র জিনিস হচ্ছে পুনরায় সমালোচনা করলো যে ল এফেক্টিভনেসের জন্য স্যাংশন হলে ভালো, কিন্তু ল এর অস্তিত্বের জন্য নয়। তখন সে বলল না লাগবে, লাগবে কারণ সোশ্যাল নর্ম থেকে লিগ্যাল নর্মকে আলাদা করার জন্য এটা লাগবে। তখন ওকে আবার বললো যে অনেক সোশ্যাল নর্মের তো স্যাংশন আছে, তাহলে তখন কিভাবে আলাদা হবে? জুরিসপ্রুডেন্স সেরেমনি, জুরিসপ্রুডেন্স করা হচ্ছে প্রশ্ন করার জায়গা, উত্তরের চেয়েও প্রশ্ন করার জায়গা, এই থেকে ক্রিটিক্যাল থিংকিং করা হয়, বুঝেছ? এবং সে বলছে, সে আবার কথা বলছে, ও বলছে যে স্যাংশনটা দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করবে তারা, অতএব যারা মানবে তাদের মাথায় স্যাংশন কাজ করবে বলে স্যাংশনের অস্তিত্ব নেই। অর্থাৎ আমরা বলেছি না স্যাংশনের বলে মানুষ সমান, ও বলছে এই জন্য না, বরঞ্চ যারা ইমপ্লিমেন্ট করবে তাদের দায়িত্ব থাকবে কেউ না মানলে তাকে স্যাংশন দেওয়া। যখন তাকে আবার প্রশ্ন করছে এই স্যাংশন না দিলে কি তাদের উপর স্যাংশন আছে, বলছে বলে এখানে বুঝে গেছে এই পিউরিটি বুঝছো এবার স্যার সারা ক্লাস আয়া যিনি পড়ায় তিনি একটা প্রশ্ন করেন আর একজন টিচার সেকেন্ড এক্সামিনার সেকেন্ড সেটআপ কোশ্চেন সেটআপ সেও প্রশ্ন করে, এবং সেটা যখন মডারেশন করে চারজনের একটা কমিটি, যার মধ্যে তিনজন আমাদের ফ্যাকাল্টি মেম্বার, একজন বাইরের ফ্যাকাল্টি মেম্বার, এবার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন এসেছে, আমরা চারজনে মিলে আবার এটাকে মিক্স করে দিয়েছি প্রশ্ন, কারণ কেউ মনে করে পাঁচটা প্রশ্ন করে চলে গেল আর কিছু করালো না, সে ওই পাঁচটা প্রশ্নই দিল, কোনো দায়িত্ব পালন না করে বছরের পর বছর এভাবে পড়াই যেতে পারবে। এই জন্য একটা চেক এন্ড ব্যালেন্সের সিস্টেম রাখা হবে। এবং আবার খাতা যখন তোমরা লিখবা তখন তোমাদের রোল নাম্বার আর এখানে থাকবে না খাতায়, এখানে থাকবে কোড নাম্বার, তোমার রোল নাম্বার 68, তোমার কোড নাম্বার হতে পারে 1, দুইটা পেজ আছে মাঝখানে যেটা কেটে ফেলা আছে, দুইটাতে 1 লেখা আছে, তোমার রোল নাম্বার যেটা তুমি নিয়েছো ওটা তো একটা 1 করছে, এটা তো একটা 1 করছে, এটা নিয়ে ফেললাম, খাতা পেজে যখন চলে আসবে আবার ডিকোড করলাম,
মানে কত তো নাম্বার 1 মানে 68 টা রোল নাম্বার ছিল তখন তার জায়গায় করবে এবং ওইখানে দুইজন দেখবে কাটা ওই যে প্রশ্নগুলো ও দেখে আমি দেখে ফর एग्जांपल আমি আমার স্টুডেন্টকে একটু বেশি নাম্বার কিন্তু আরেকজন সে মনে করে যে আমি দিতে না তখন দুইটার মধ্যে গড় হবে এভারেজ হবে এভারেজের মধ্যে একটা নম্বরের কোশ্চেন যদি 15 নম্বর তারতম্য হয় কেউ দিল 80 কেউ দিল 60 এটা হচ্ছে তৃতীয় একজনের কাছে যাবে থার্ড এক্সামিনার থেকে আসার পরে থার্ড এক্সামিনার এই দুজনের কাছাকাছি হবে সত্য দিল তাহলে কিন্তু ওই বড়টা কি হবে এখানে 69 তে ছোটটার সাথে এভারেজ অনেক সময় অনেক স্টুডেন্ট নাম্বারের জন্য কাটতে যায় ওই বসানোর সময় 69 দেখে আমি মনে করলাম স্টুডেন্টরা এক নাম্বারের জন্য 4 গ্রেড পাচ্ছে আমি একটু দিয়ে দিই কারণ এটা অলরেডি 1 2 3 হয়ে এমন জায়গায় আসছে এবং এটা তিনজন মিলে করে যে লেখ দিতে ওর সাথে আমার মিলছে কিনা এটা আবার হ্যাঁ এজন্য আমি আমার মতো করে স্টুডেন্টকে দিয়ে দিলাম ও তো এক দরকার দিয়ে দিই অথবা ওদের সাথে ডিসকাস করে দিয়ে দিই কারণ ওই নাম্বার তো ও যে দিছে ওইটাও আছে এই যে দিছে ওইটাও আছে ও যে দিছে ওইটাও আছে তিনটাকে এক জায়গায় করে তিনটা করতে হবে এভারেজ করে বসালাম কেমন বসানোর পরে ওটা দেখতে সুতরাং ওই পদ্ধতি আসলে কাটে এইজন্য তোমাদেরকে প্রত্যেকটা নাম্বার আর্ন করার জন্য কষ্টটা করতে হবে ওই যে এক নাম্বার তোমাকে ও কম দিচ্ছে সেকেন্ড এক্সামিনার সে তোমার কথা দেখে যেন মনে হয় যে না ওকে তো আর তাইলে ওই জায়গায় যাবে না থার্ড এক্সামিনেশনে জায়গায় যাবে ডেঞ্জার জায়গায় তবে এক নম্বরের জন্য অনেক সময় মিস হয়ে যেতে পারে তখন এটা নিয়ে আপসেট করার কিছু নেই তোমাদের ট্রাই করতে হবে যে 80 উপরে আমি যাব বা 75 উপরে আমি যাব 70 উপরে আমি যাব ঠিক আছে হ্যাঁ বুঝে নাই One, two, three, five,